এই আয়োজন করেছে, আলোচনা সভার আয়োজন করেছে। সবার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য জনাব চৌধুরী, উপস্থিত আমাদের রাজনীতির মহান শিক্ষক, যার কাছে আমরা রাজনীতির দীক্ষা নিয়েছিলাম এবং আজকে এই জায়গায় আমরা অবস্থান করছি। 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক যারা মোস্তফা জামাল হায়দার, মঞ্চ উপবিষ্ট বিএনপির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ সফল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক বন্ধুবর জনাব শহীদুল্লাহ কায়সার সহ জাতীয় নেতৃবৃন্দ যারা এখানে বক্তব্য রেখেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে মিডিয়ার ভাই বোনেরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। 10:30টায় আমরা মিটিং শুরু করেছিলাম। তাদেরকে আমি মিডিয়ার ভাই বোনদেরকে আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, ৭১ ব্যাঘাত হয়েছিল। আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রের চিন্তা মওলানা ভাসানী আমাদের মহান নেতা, যার চিন্তার মধ্য দিয়ে একটি বাংলাদেশ নামক রাষ্ট্রের উদ্ভব হয়েছিল এবং একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, কিন্তু দুঃখের বিষয় সেই মুক্তিযুদ্ধের অর্জনকে আমরা ধরে রাখতে পারিনি, সেটা ব্যাহত হয়েছিল স্বাধীনতার চেতনার নামে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার পরবর্তীতে অনেক আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা জানেন, আমার খুব চিন্তা হয়, আমি খুব চিন্তিত এবং উৎকণ্ঠিত। এই মহান গণ অভ্যুত্থান যে স্বপ্ন নিয়ে হয়েছিল, সেটাও হাতছাড়া হয়ে যাবে। এই অবস্থার এগিয়ে যাচ্ছে, আমি জানি না কি হবে। আমরা চেষ্টা করছি এই মহান গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানটি আমাদের নেতৃত্ব হয়েছে, আমরা করেছি, সেই গণ অভ্যুত্থান যেন ব্যাঘাত না হয়। একটি শক্তি হঠাৎ করে বাংলাদেশকে শান্ত করার জন্য ওই ভারতে বসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে। যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে তারা বিভিন্ন ব্যাংকে রেখেছেন। আপনারা জানেন 28 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়েছিল যাদের আমলে। তারা এখন ওই ভারতে বসে ষড়যন্ত্র করছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। আরেকটি শক্তি এই দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের পিআর পদ্ধতি নাকি বাস্তবায়ন করতে হবে। আমরা আজকের এই সভা থেকে বলে দিচ্ছি, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে পিআর পদ্ধতিতে কোনোদিন নির্বাচন বাংলাদেশ হবে না। আমরা, আপনারা জানেন, পিআর পদ্ধতি নির্বাচন কোথায় হয় বাংলাদেশে? পৃথিবীতে 80-82টা দেশে পিআর পদ্ধতি আছে। আমি দেখেছি, গত রাত্রেও দেখেছি 80টা দেশে আছে। সেখানে কি জনসংখ্যা
20 লক্ষ 30 লক্ষ, ইউরোপের অনেক দেশ 1 লক্ষ 2 লক্ষ লোকের জনসংখ্যা এবং তারা শিক্ষিত জাতি। তাদের জন্য পেয়ার পদ্ধতি ঠিক আছে। এখন বাংলাদেশে আপনি ভোট দিবেন, জামালপুরে, আমার নির্বাচনী এলাকা জামালপুর প্রপারে নির্বাচিত করবেন কাকে? ওই সন্দীপের এক ভদ্রলোককে আগে এখানে নির্বাচিত করা হবে। এই ষড়যন্ত্রে তারা নেমেছে কেন জানেন? জাতীয়তাবাদী শক্তি যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশ থেকে, তাহলে এই দেশে মৌলবাদের এক ধস নামানো বিজয় তারা উত্থাপন করবে, যে বিজয়ে এই দেশের জাতীয়তাবাদী শক্তি আবার এই দেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা, সার্বভৌমত্ব একটি হুমকির সম্মুখীন করবে। তাই আমরা কোনোভাবেই এই পেয়ার পদ্ধতি মানব না। অবশ্য গতকালকে নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছে পেয়ার পদ্ধতিতে, কিন্তু আরেকটি শক্তি বলতেছে পেয়ার পদ্ধতি না হলে আমরা নির্বাচন করতে দিব না। আপনারা 71-এ পরাজিত হয়েছেন, বিভিন্ন পরাজিত হয়েছে। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে যদি অবস্থান নেন, 71-এ যেভাবে আপনাদেরকে আমরা পদদলিত করেছি, আবার আপনাদেরকে ইতিহাসে ধন্যবাদ। আমি আমার দলের নেতা কর্মীদের, আমাদের দলের নেতা কর্মীদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানিয়ে, এখানে যারা আছেন সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অত্যন্ত বাস্তবধর্মী বক্তব্য দিলেন ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি, আমাদের নেতা জনাব রফিকুল ইসলাম বাবলু ভাই। এখন আপনাদের সঙ্গে বক্তব্য উপস্থাপন করবেন 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। আমরা যার কাছ থেকে সেই ছোটবেলায় শুনেছি, রাজনীতি করেছি, আমাদের নেতাদের নেতা, আমাদের রাজপথের অনুপ্রেরণার উৎস, জাতীয় পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী জনাব মুস্তফা জামাল হায়দার ভাই। জনাব মুস্তফা জামাল হায়দার ভাই। তারগুলো একটু ধরবে, তারগুলো একটু ধরবে। আপনারা মাইক্রোফোন খুলে বেশি নাড়াচাড়া করবেন না। আমাদের কিছু ক্যামেরা আছে ভাই, আমাদের থেকে একটু চাপাও সামনে সামনে কি আপনারা আরো পিছনে ভাই, আপনারা আরো পিছনে আসতে পারেন ভাই। এই আমার একটা মোবাইল রয়েছে, আমারটা সামনে আছে, তুমি ক্যামেরাগুলো সরিয়ে আসো, এগুলো করলে তার হবে কেন? এত বড় গ্যাপ ছিল, একদম গ্যাপের মতো বসে আছে। ভাই জ্যামেটিক ডিভাইস কার্ড লাগাবে, এটা একটু ভালো চাপা। আজকে এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, ভাসানী পরিষদের এবং ভাসানী পার্টির সভাপতি, আমার পরম স্নেহাস্পদ জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ আকর্ষণ বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এদেশের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে উল্লেখ করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, গতকাল সন্ধ্যায় ঢাকার মিডিয়া জগতে একটা অদ্ভুত নাটক অনুষ্ঠিত হয়ে গেল।
আমরা বিকেলবেলা প্রধান উপদেষ্টার আহ্বানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম। সেখানে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে তার সাথে আমাদের কথা হয় এবং তিনি আমাদেরকে বলেছিলেন 4-5 দিনের মধ্যে নির্বাচন সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য প্রকাশ করা হবে। আমি 12 দলীয় জোটের পক্ষ থেকে ওই বৈঠকের পরে প্রেস ব্রিফিং এ এসে সাংবাদিক বন্ধুগণের উদ্দেশ্যে বললাম যে মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, দেশবাসীকে যে আশ্বাস দিয়েছেন যে ওই 4-5 দিনের মধ্যে আসন্ন নির্বাচন সম্পর্কে সুনির্দিষ্ট রোড ম্যাপ তিনি ঘোষণা করতে যাচ্ছেন, এর চাইতে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। সারা দেশে বিরাজমান যে সংকট, যে দুর্যোগ, যে হানাহানি, তার থেকে মুক্তির একমাত্র পথ জনগণকে নির্বাচনের দিকে নিয়ে আসা। নির্বাচনী কর্মকাণ্ডে লিপ্ত হলে আজকে সমাজে বিরাজমান যে সংকট তার অর্ধেক নির্মূল হয়ে যাবে। এবং আপনারা জানেন, তারপরে আমাদের ইলেকট্রনিক মিডিয়ায় বিশাল করে এই নিউজটা ছাপা হলো। কিন্তু কি আশ্চর্যের বিষয়, মাত্র 3 ঘন্টা পরে সেই নিউজ ব্ল্যাকআউট করা হল। সমস্ত টেলিভিশন চ্যানেল থেকে এই নিউজটি বাদ দিয়ে দেওয়া হল এবং সরকারি একটা প্রেস রিলিজ শুধুমাত্র প্রকাশ করা হলো যে আগামীতে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকার। ভাইয়েরা আমার মনে হয় এইভাবে জনগণকে বিভ্রান্ত করার অধিকার আমাদের কারোরই নাই। আমরা 1 দিন, 2 দিন, 3 দিন আমরা বিভ্রান্ত করতে পারি জনগণকে, কিন্তু চিরদিন এমনি ভাবে বিভ্রান্ত করা যাবে না। আমাদের প্রিন্ট মিডিয়া যদিও নিউজটা সর্বত্র ছেপেছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া টোটালি ব্ল্যাকআউট করলো। আমি জানি না, আমি জানি না সরকারের ঊর্ধ্বতন মহল কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, কিন্তু আমি এটুকু জানি নির্বাচন ছাড়া মুক্তির কোনো পথ নেই। এই অরাজকতা থেকে দেশ এবং জাতিকে বাঁচাবার কোনো পথ নেই। আজকে এই জুলাই বিপ্লবের স্মরণে আমরা যারা এখানে একত্রিত হয়েছি তাদের কাছে আমার বক্তব্য, 1 বছর আগে আমরা সূচনা করেছিলাম সেই দেশের বাইরেও চক্রান্ত চলছে। আমাদের দেশের আজকে তাই এই জুলাই বিপ্লবের স্মরণ দিবসে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলে আমি শেষ করতে চাই। 1 বছর আগে যে ঐক্য আমরা গড়ে তুলেছিলাম তা নিঃশেষ হয়ে যায় না, আবার আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে নামবো। এই অঙ্গীকার আপনাদের
ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা, আন্দোলন সংগ্রামে দিক নির্দেশনাকারী এবং আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত আপনজন বিএনপির স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। এই নিচে নামে দেন আপনার এটা কথা বললেন না। আমি শারীরিকভাবে কথা দিয়ে ফেলেছি, এই জন্য আমাকে আসতে হয়েছে। আমার কথা বলতে কমতে হচ্ছে, কারণ অ্যান্টিবায়োটিক চলছে আর মেডিসিন আমি আমার বক্তব্যে খুব পরিষ্কারভাবে কথাগুলো আসবে কিনা আমি জানি না, আমি চেষ্টা করবো। আমাকে আমন্ত্রণ দেওয়া ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষের জিয়াদের মধ্যে আছি আমরা। যখনই অত্যাচার, অবিচার, অনাচার, নির্যাতন, জুলুম ভাই চাপেন চাপেন নির্বাচন সহ ছেড়ে দিয়ে জনগণের মালিকানা কেড়ে দিয়ে সহ যে পর্যায়ে যখন পৌঁছে বাংলাদেশের মানুষ জেগে উঠছে, তারা ভাষা আন্দোলনে জেগে উঠেছে, মুক্তিযুদ্ধের আন্দোলনে জেগে উঠেছে, এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে জেগে উঠেছে। এটা নতুন কিছু নয়, এটা বাংলাদেশের জনগণের ডিএনএর মধ্যে আছে। কোন অত্যাচার, অনাচার, অবিচার, নির্যাতন, জনগণের অধিকার কেড়ে বাংলাদেশে কোনদিনও থাকতে পারবে। কেউ 5 বছর থাকতে পারবে, কেউ 7 বছর থাকতে পারবে, হাসিনা 15 বছর থেকে 15 বছর থেকে। এবং তার নির্যাতন, জুলুম, অত্যাচার, নিপীড়নের মাত্রা অনেক উপরে চলে গেছে এবং তার নিপীড়ন, নির্যাতনের একটা জাতীয় তার সরকারকে সেই হিসাবে এমনবার গঠন করেছে, পুরো সরকারের কাজই ছিল সেটা সরকারের সব অঙ্গ সবার তাদের একটা দায়িত্ব, মূল দায়িত্বটা হাসিনাকে ক্ষমতায় রাখে। এইরকম ভাবে কেউ বাংলাদেশকে বিগত দিনের সাথ জনগণের অধিকার কেড়ে নিয়েছে, আমরা স্বাধীনতা আগে দেখেছি। কিন্তু এই ধরনের পুরো রাষ্ট্রীয় কাঠামোকে ক্ষমতায় থাকার জন্য একেবারে নিজের হাতে রেখে দৈনন্দিন জীবনে কোন রাষ্ট্র পরিচালনার ইতিহাস বাংলাদেশের মানুষ এইভাবে দেখে। এই জন্য হয়তো সে কিছুদিন বেশি থেকে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি 5ই আগস্টে যদি তার পতন না হতো, আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা কেউ বাড়ি ফিরে যেতাম, আমরা কিন্তু রাস্তায় থাকতাম। সে যতই নিষ্ঠুর হোক, যতই হত্যাকাণ্ড চালায়, যতই জেল জুলুম করুক, আমরা যারা রাস্তায় ছিলাম 15-16 বছর আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকে।
আমরা কিন্তু বাড়ি ফিরে যেতাম। তো সুতরাং এই কথাটা তাকে 5ই আগস্ট আমাদের 5ই সেপ্টেম্বর ডিসেম্বরে তাকে যেতে হবে। দেশবাসী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষ। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই মিলে প্রাণ দিয়েছি, জানি গেছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে। সুতরাং হাসিনা যাওয়া ছাড়া তার কোনো গতি ছিল না, আগে কোনো ঐক্য হইতে পারে তার যাওয়া হচ্ছে কে হলো তাকে, কারণ মানুষ মানসিকভাবে প্রস্তুত ছিল, প্রেক্ষাপটের জন্য অপেক্ষা করছিল, সেই কাজটাই করছে। সুতরাং আন্দোলনকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন, এই বিপ্লবকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন হলে সবচেয়ে দুঃখজনক। পুরো জাতি ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে ছিল, যার যার অবস্থান থেকে সবাই কাজ করতে পারে। এই আন্দোলন হাইজ্যাক করার কোনো সুযোগ নেই। ওই শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করে নিয়ে গেছে, যুদ্ধ করতে বাংলাদেশের মানুষ, প্রাণ দিয়েছে বাংলাদেশের মানুষ, আমাদের মহিলারা ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু ক্রেডিট হচ্ছে সব পাওয়া হচ্ছে শেখ হাসিনা তার পরিবার। এটা আমরা বাংলাদেশে পুনরাবৃত্তি করতে দিতে পারি না। সবার প্রতি সম্মান রেখে সকলের অবদানকে স্বীকার করে এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, আমরা সকলের প্রতি সেই সম্মান দেখাতে হবে। একটা বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে আন্দোলনটা কেন, আন্দোলনের মূলটা কোথায় ছিল একটু বিশ্লেষণ করা দরকার। স্বাধীনতা যুদ্ধ মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রের ফিরে পাওয়া। বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দলকে নির্বাচন করেছে, আওয়ামী লীগকে নির্বাচন করেছে। পশ্চিমারা সেটা কেড়ে নিয়ে, সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে চেয়েছে। তো মূল ছিল কিন্তু গণতান্ত্রিক আন্দোলন, ভোটের আন্দোলন, বাংলাদেশের মানুষের মালিকানার আন্দোলন। তার রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক ক্ষমতা তার হাতে থাকাই ছিল, এটাই ছিল আন্দোলন। এরশাদ বিরোধী আন্দোলনের কি অবস্থা? গণতন্ত্রের জন্য আন্দোলন। মানুষ তখনও ভোট দিতে পারেনি, আমরা তো বলে আছে এরশাদের একই অবস্থা। ওই গণতন্ত্র মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন। এই আন্দোলনে কিন্তু চলতেছিল মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন, তার রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার। বহু মানুষ ত্যাগ শিকার, এবং সবচেয়ে বেশি ত্যাগ শিকার করছে দেশের ওনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, কারণ ওনাকে গ্রেফতার করার উদ্দেশ্য তার কিছু না, একটাই ছিল যে ওনাকে জেলে রেখে নির্বাচন করা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ভোট দখল করা, নির্বাচনী প্রক্রিয়াকে চুরি করা, বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, কারণ আন্দোলন সেই দিকে যাচ্ছে। ওনাকে জেলে নিয়ে 6-7 বছর জেলে রেখে শেখ হাসিনা অব্যাহত বাড়ছে। তো সুতরাং সারা দেশের মানুষের আমরা এই জায়গাটাতে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। যেহেতু বিএনপির বেশি লোক মারা গেছে, বেগম খালেদা জিয়া জেলখানাতে অসুস্থ হয়ে মৃত্যুমুখী হয়েছে, তারেক রহমানকে মিথ্যা মামলাকে বিদেশ থেকে আসতে হয়নি, এবং বিএনপি নেতাকর্মী সর্বস্তরে আমাদের যারা সহযোগী যুগপৎ আন্দোলনে, তাদের যদি আপনি সংখ্যা আপনি দেখতে চান সবচেয়ে বেশি, কিন্তু তাই বলে কি আমি আন্দোলনের নেতৃত্ব আমি কি দাবি করতে পারবো? বিএনপি দাবি করেছে আন্দোলনের নেতৃত্ব, বিএনপি কি বলছে? আমরা যুগপৎ আন্দোলন যারা ছিলাম তারা আমরা কি বলছি? বাংলাদেশের মানুষের এই কৃতিত্ব নিয়ে আমাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করে কেউ, আমার মনে হয় এইটা, এই ঐক্যের যে বিষয়টা আমরা বারবার বলছি, সেই ঐক্যটা কিন্তু থাকে। ঐক্য বলতে কি বোঝায়? ঐক্য হচ্ছে আমাদের কিছু কিছু ইস্যুতে জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে। 1 নম্বর ইস্যু হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট দলকে বাংলাদেশের রাজনীতিতে কোনো জায়গা দেওয়া যাবে না। 1 নম্বর ঐক্য। দ্বিতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে, বাংলাদেশের মানুষের মালিকানা
দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছে সেটাকে সফল করতে হলে আগামীতে আপনাদের বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার আসতে হবে জনগণের ভোটের মাধ্যমে, মালিকের ভোটের মাধ্যমে, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন সমস্যাটা কি? এখন তো সরকার তো আছে, জনগণও আছে, কিন্তু সরকার আর জনগণের মাঝখানে যে সেতু, সেই সেতু নাই। এই জন্য গণতন্ত্রের দরকার। এই সেতু নাই বলে আজকে কেউ কাজ করছে না, পুলিশ কাজ করতেছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না, আপনার দেশের অর্থনৈতিক বিনিয়োগ নিম্নগামী, কেউ বিনিয়োগ করছে না। মানে সার্বিকভাবে যে একটা নির্বাচিত সরকারের মধ্যে মানুষকে তার সিদ্ধান্ত দিতে হবে, অর্থাৎ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই সিদ্ধান্তগুলো সব স্থগিত হয়ে বসে আছে। বাংলাদেশের কেউ বিনিয়োগ করছে না। আমাদের দেশের বিনিয়োগকারীরা বসে আছে, আগামী দিনে নির্বাচিত সরকার আসবে তখন তারা সিদ্ধান্ত নেবে। সরকারি কর্মকর্তারা আগামী নির্বাচনের পর কি হবে তাদের মধ্যে একটা কাজ করে দিতে হবে। সুতরাং তারা অপেক্ষা করছে, তারা কিন্তু কোনো কাজে হাত দিচ্ছে। পুলিশ তার ভূমিকা পালন করতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী। কারণ ওই যে সেতুটা আছে, সেতু হচ্ছে কারা? আপনাদের নির্বাচিত যারা সংসদ সদস্য, নির্বাচিত প্রতিনিধি, তারাই হচ্ছে সেতু। এখন মানুষের জায়গা কোনো জায়গায় যাওয়ার নেই। গণতন্ত্রের খারাপ দিক আছে, গণতন্ত্রের একমাত্র ভালো দিক হচ্ছে, যেটা সবচেয়ে ভালো দিক, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের মধ্যে যে সেতুটা নির্মাণ হয়, সেখানে পুলিশ বলে, সরকারি কর্মকর্তা বলে, সকলের মধ্যে একটা ভয় থাকে। যদি আমি কোনো অন্যায় করি, নির্বাচিত প্রতিনিধিরা সংসদে কথা বলবে। আমি যদি কোনো অন্যায় করি, নির্বাচিত সদস্য প্রতিনিধিরা আমার ঘাড় চাপিয়ে দেবে। আপনারা দেখেছেন, হ্যাঁ, এর মধ্যে অনেক সংসদ সদস্য দুর্নীতিবাজ আছে, এটাও ঠিক, এটা হবে। কিন্তু এটা যদি আপনাকে সংশোধন করতে হয়, আপনাকে নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। নির্বাচনের পর নির্বাচন করতে হবে। একমাত্র গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে আপনি সংশোধন করতে পারবেন, আপনি কারেকশন করতে পারবেন, আপনি ফিল্টার করতে পারবেন। আর দ্বিতীয় কোনো প্রক্রিয়া বিশ্বে জানা নাই। আর অন্য প্রক্রিয়া যত ট্রাই করবেন, দেশ আরো নিচের দিকে যাবে। একটা তথ্য আমি আপনাদেরকে দেই, বিশ্বের যত এই আমাদের যে তথ্য আছে নির্বাচন এবং আন্দোলন, এই মোবাইল রাখো না, আপনার বিশ্ব দেশে আমরা যদি বিশ্বের যে তথ্যগুলো একটু বিশ্লেষণ করি, যখন দেশের বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে, যেই দেশগুলো যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালোভাবে চলছে, গণতন্ত্র চলছে। আর যেই দেশগুলো এই আমাদের মধ্যে যে এখন কিছু লোক শুরু করেছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, যে সমস্ত দেশে এই সমস্ত কর্মকাণ্ড বেশি দিন চলেছে, সেই দেশগুলোতে গৃহযুদ্ধ হয়েছে, সেই দেশগুলোতে অশান্তি হয়েছে, বিভাজন হয়েছে, রাষ্ট্র একটি বিভাজনটা কি রাষ্ট্র? ফেইল্ড স্টেট, একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। এটা আপনি খালি বিশ্বের আপনি দেখবেন এই বিপ্লবের সাথে জড়িত যে দেশগুলো যত দ্রুত গণতন্ত্র ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, গণতান্ত্রিক ভাবে ভালো করছে, অর্থনৈতিক ভাবে ভালো করছে, সামাজিক ভাবে ভালো করছে। আর যে দেশগুলো এই গরিমসির মাধ্যমে বিলম্বিত করেছে, সেই দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে, বিভাজন চলছে, সমাজে বিভাজন, রাষ্ট্রীয় বিভাজন। সেখান থেকে তো মুক্তির জন্য আমাদের মানুষের জীবন দিয়েছি আমরা সবাই। এতদিন আমরা জেল খেটেছি, বারবার জেলে গেছি, কি জন্য? বিভক্তি সৃষ্টি করার জন্য। সুতরাং দুই তিনটে জায়গায় আমাদের জাতীয় ঐক্যমত থাকবে। আবার অনেক জায়গায় ঐক্যমত হবে না। আমরা তো বিভিন্ন দল, আমাদের সকলের দর্শন তো এক না, সকলের চিন্তা ভাবনা তো এক হতে পারে, উদ্দেশ্য তো এক হতে পারে। এই জন্য তো আলাদা আলাদা দল হয়েছে।
যখন অনেকে ঐক্যের কথা বলে তারা এটা ভাবে না যে জাতীয় স্বার্থে যে কোনো বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে। কিন্তু বিভিন্ন দলের দর্শন, ভাবনা, চিন্তা, নির্বাচনকে নিয়ে দেশ কিভাবে চলবে, অধিকার কিভাবে, তাদের থাকবে এটা। এই বিভেদ না থেকে তো রাজনীতি হবে না, গণতন্ত্র হবে না। বাংলাদেশের মানুষের তো একটা চয়েস থাকতে হবে। আমরা তো এখানে একদলীয় শাসন বাদশাহ করতে বসেছি, আমার আগের মতো শেখ হাসিনার পাবের মতো আমরা তো বাদশাহ করতে যাচ্ছি। আমরা সকলের অধিকার, কথা বলার, রাজনীতি করার অধিকার দিয়েই তো গণতন্ত্র। এটা আমরা এখানে বিভিন্ন দলে বসছি আজকে, এটা তো একটা গণতান্ত্রিক উত্তরণ, একটা ভালো দিক। এবং আমরা জন্য বারবার বলছি রাজনীতি সংস্কৃতি পরিবর্তন না করলে শত সংস্কার দিয়ে আমরা কোনো লাভ হবে। আমরা একে অপরের প্রতি সহনশীল থাকতে হবে। আরেকজনের বক্তব্য আমার পছন্দ না হলেও আমি দ্বিমত পোষণ করে তাকে সম্মান জানাতে হবে, তাই না? এই কালচারটা আসতে হবে, তাই গণতন্ত্র কাজ করবে না। এই যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহনশীল রাজনীতিতে যেতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। দ্বিমত তো থাকবেই, দ্বিমত থাকা মানে কিন্তু আমরা শত্রু হতে পারি। ও আমার প্রতিপক্ষ আমি ভাবি না, আমি অনেকটা রাজনৈতিক ভিন্নতা থাকি। এই কালচার আমাদেরকে আনতে হবে বাংলাদেশে। আমি নিশ্চিত আমাদের পক্ষ থেকে আমি একটা কথা আমরা সবসময় প্রত্যেকদিন বলি, মানুষ দেখে শুনতে শুনতে আমার বিরক্তি হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারছে, আগামী দিনে তাদের ভাবনা চিন্তা করতে পারছে না, সেই সমস্ত দলের কোন রাজনৈতিক ভবিষ্যৎ নাই, সেই সমস্ত ব্যক্তির কোন রাজনৈতিক ভবিষ্যৎ। মানুষ যে তাদের মনোজগতের পরিবর্তন ধারণ করতে হবে, ধারণ করে পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন আনতে হবে জনগণের সাথে নিয়ে। আমরা 10 জন লোক ঢাকা শহরে বসে একটা টেবিলে বসে বাংলাদেশের আগামী বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার মালিক আমরা তো রাজনৈতিক দায়িত্ব নেই। আমাকে জনগণের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, তাদের সম্মতির মাধ্যমে পরিবর্তন আনতে হবে, তাহলে সেটা ট্যাক্সই হবে। আর আমরা 5 জন মিলে ঢাকা শহরে আমি মনে করতেছি এগুলো পরিবর্তন দরকার, এগুলো না হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তো আবার অগণতান্ত্রিক আচরণের একটা লক্ষণ দেখতে পাবো। আপনি গণতন্ত্রের কথা বলছেন, বলে আমারটা না হলে তো আমি মানব, সে কি গণতান্ত্রিক হতে পারে? যতটুকু আমরা ঐক্যবদ্ধ হব, আর যেটা হবো না আমরা জনগণের কাছে যাবো, আমাদের প্রত্যেক দলের অধিকার আছে, তাদের ম্যান্ডেট জনগণ থেকে নিয়ে আসবে, এটাই তো গণতন্ত্র। কিন্তু আমার কথা না শুনলে, আমি যেটা চাচ্ছি এটা না শুনলে, তাহলে কিন্তু আমরা মানব না, নির্বাচন করবো না, নির্বাচনে যাবো না। অগণতান্ত্রিক আচরণ, আমি রিপিট করছি, অগণতান্ত্রিক আচরণ। গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ধ্বংস করা, এটা একটা ভালো প্রক্রিয়া। শেখ হাসিনার অবস্থা ছিল ফিরে গেল লাভ কি? ও যা বলতো তাই আমাদের মানতে হচ্ছে। আমাদের তো কোনো অধিকার ছিল না, ভিন্নভাবে আমরা কথাগুলো করি, এগুলো কেউ রেজিস্টার করতে পারে। সুতরাং আমাদেরকে আগামী দিনে আমাদের এই জিনিসগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, এবং আগামী বাংলাদেশে আমরা একটা নতুন অধ্যায় সত্যিকার অর্থে সৃষ্টি করতে পারি। এইবার যদি আমরা করতে না পারি, এই পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য করতে না পারি, তাহলে বাংলাদেশ যে কথাটা একটু আগে বললাম, আমাদের কারণে, আমাদের দ্বিধাদ্বন্দ্বের কারণে খুব একটা খারাপ দিকে যাবে।